আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বধন গল্পের ৬৮ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এদিকে পিয়াস দেশ ছাড়ার পরের দিনই সবাই জানতে পেরেছিল যে ছেলেটা বরাবরের মতো দেশ ছেড়েছে। অথচ এর কারণ পিয়াসের মা বাবা আর রায়ান ব্যতীত কেউ জানে না আজও। পিয়াসের এই কাজে সবাই একটু ব্যথিত হয়েছিল বটে, তবে সময়ের সাথে সাথে তা কেটে গেছে। সবার সাথে প্রায়ই তার কথা হয়, দেখলে মনে হয় ছেলেটা ভালোই আছে। অথচ তার ভেতরের খবর সে ব্যতীত কেউ আর জানতে পারেনি। অতিবাহিত হওয়ার দিনগুলোর কথা ভেবে অর্থির দীর্ঘশ্বাস ফেলল। দ্রুত তৈরি হয়ে সেখানে বসে থেকে স্বামীর উদ্দেশ্যে ডেকে উঠল, শুনছেন, আমার হয়ে গেছে, আপনি তৈরি তো? নির্ভার বোধহয় রুম থেকে অন্য কোথাও ছিল। বউয়ের ডাক কর্ণগোচর হতে রুমে এলো, ড্রেসিং টেবিলের কাছাকাছি এগিয়ে বউয়ের পিছে দাঁড়ালো। নির্বিশেষ মেয়েটার পানে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তার অভাবের সংসারে এসেও মেয়েটার জৌলুস এতটুকু কমেনি, বরং তা সময়ের সাথে সাথে বেড়েছে। মেয়েটা দ্বিতীয় বর্ষ শেষ করে এবার তৃতীয় বর্ষে উঠেছে। সংসার জীবনের অনেকগুলো মাস অতিবাহিত হয়েছে, তবুও মেয়েটার মাঝে আসেনি কোনো পরিবর্তন। আজও তাকে সেই আগের মতোই ভালোবাসে। নির্ভার বউয়ের পানা তাকিয়ে আনমনে বলে উঠল, তুমি দিনে দিনে বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছো অর্থি, প্রতি মুহূর্তে যেন তোমার উপর আমি নতুন করে প্রেমে পড়ছি। স্বামীর প্রশংসা শুনে অর্থি লাজুক হাসলো। দর্পণ মাঝে দুজনের চোখাচুকি হলো। ওই চোখ দুজোড়ায় যেন একে অপরের না বলা অনেক কথা বলে উঠল। অর্থি চোখ সরিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে নির্ভারের গলা দু হাতে পেঁচিয়ে ধরল। হাসি মুখে মজা করে বলে উঠল, কিন্তু আপনি দিন দিন বুড়িয়ে যাচ্ছেন, আপনাকে দেখলে আমার আর একটু প্রেম প্রেম পাই না। বউয়ের মজা বুঝে নিজেও হাসলো নির্ভার। বউয়ের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে উচ্চারণ করলো, আচ্ছা। অর্থি মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। নির্ভার মুখটা বউয়ের মুখের কাছাকাছি এগিয়ে আনতে আনতে বলে উঠল, কিন্তু আমি জানি তো কি করলে বউ প্রেম প্রেম পাবে, প্রুফ দেখবা? স্বামীর কর্মকাণ্ড বুঝতে পেরে অর্থি বাধা দিয়ে বলল, এখন কিছু দেখতে চাই না, যেতে হবে আমাদের। নির্ভার ঝুঁকে বউয়ের নাকে আলতো করে নিজের নাক ঘষে বলল, এই জন্যই তো তোমাকে আজ একটু বেশি আদর করার প্রয়োজন। আফটার অল তুমি আমাকে ছেড়ে একাকী রাত পার করতে চলেছ। অর্থি বলল, হয়েছে, এখন প্রেম দেখানো বাদ দিন সিনিয়র, আর দ্রুত তৈরি হয়ে আসুন, দ্রুত বের হই। নির্ভার বাধ্য ছেলের মতো বউয়ের নির্দেশ মেনে বউকে ছেড়ে রেডি হয়ে নিল। দুজন তৈরি হতে নির্ভার বউকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। তারপর বউয়ের হাত ধরে নিচে নামলো। এতক্ষণে ভালোই সময় গড়িয়েছে। সন্ধ্যা নামতে শুরু হয়েছে ধরণীতে। নির্ভার গ্যারেজ থেকে একটা বাইক বের করে আনলো। এটা তার নিজস্ব, কিছুদিন আগেই ক্রয় করেছে, যাতে অফিসে যেতে কোনো সমস্যা না হয় আর দিন শেষে একটু দ্রুত মেয়েটার কাছে ফিরতে পারে। তবে এর পুঁজি অর্ধেকের বেশি তার মায়ের, না হলে অল্প আয়ের চাকরির দ্বারা বউয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ, নিজের কিছুটা খরচ, এত সব মিলিয়ে একটা বাইক ক্রয় করা সহজলভ্য ছিল না। তবে ছেলেটা এখন লেগে আছে একটা ভালো চাকরি পাওয়ার আশায়, বউকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার আশায়। সেই দিন কবে উপনীত হবে জানে না, তবে দুজন একে অপরের সাথে ভীষণ খুশি। মেয়েটা সেই খুশি নিয়ে স্বামীর পিছে বাইক চেপে বসলো, দু হাতে শক্ত করে পেট আঁকড়ে ধরলো। মেয়েটার বোধহয় এতদিনও গাড়ি ছাড়া এই সাধারণ বাহনে চলার ভয়টা প্রশমিত হয়নি। নির্ভার পেটের উপর রাখা বউয়ের হাতের উপর নিজের একটা হাত চেপে ধরে খুশি হয়ে বাইক স্টার্ট দিল। স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে বাইকের গতিবেগ স্বাভাবিক রেখে ছুটে গেল শ্বশুরবাড়ির পথে। আর এদিকে সকালে রায়ান রেখে যাওয়ার কিছু মুহূর্ত পরে পেটে থেকে কিছু একটা ব্যথা অনুভব করছিল। প্রায়শই এমন ব্যথার উদ্রপ হয়, বিধায় সে শুরুতে তেমন পাত্তা দেয়নি। লোকটা এখনো ফিরেনি, হয়তো কাজের চাপ পড়ে গেছে ভীষণভাবে। তবে বিকেল পেরোতেই ব্যথার মাত্রা বাড়তে শুরু করলো। ধীরে ধীরে তার সহ্য সীমার বাইরে চলে যেতে নিশার ডুকরে কেঁদে উঠল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের শাশুড়িকে ডেকে উঠল। রুমের কাছাকাছি বোধহয় সাথী বেগমই ছিলেন, তাই শুরুতেই চিৎকারের শব্দ তিনিই শুনতে পেলেন। ব্যস্ত পায়ে পুত্রবধূ রুমে প্রবেশ করলেন। এসেই বললেন, কি হয়েছে? নিশাত কান্নার মাঝে জানালো তার ব্যথা করছে। দুটো সন্তান জন্ম দেওয়া সাথী বেগমের বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে মেয়েটার লেবার পেইন শুরু হয়েছে। কিন্তু ডেট তো আরো কিছুদিন পরে ছিল। বেশি কিছু না ভেবে বড় যাকে ডেকে আনলেন। রিমি বেগম এসে পুত্রবধূর অবস্থা দেখে বিচলিত হলেন। বাড়িতে কোনো পুরুষ নেই। তিনি তড়িঘড়ি করে ছেলেকে কল করলেন, অথচ ফোন রিসিভ হলো না। চিন্তায় যেন ওনার মাথায় কাজ করলো না। সময়ের সাথে সাথে মেয়েটা ব্যথা আর কান্নার তীব্র রূপ ধারণ করলো। মেয়েটা ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে পড়লো। রাত নেমেছে, বাড়ির ড্রাইভার ছাড়া উপায় নেই। এই ভেবে রিমি বেগম সেই রুম থেকে বেরিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। নির্ভারকে বাড়ির সামনে বাইক থামাতে দেখে স্বস্তির শ্বাস ফেললেন। এগিয়ে এসে ব্যতিগ্রস্ত হয়ে বললেন, বাবা, একটু দ্রুত তোমার বোনকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, মেয়েটার পেন শুরু হয়েছে যে। অর্থী নির্ভার দুজনেই অস্থির হলো। নির্ভার ছুটে গেল ভেতরে। রিমি বেগম ড্রাইভারকে ডেকে গাড়ি বের করতে বললে ভেতরে আসলেন। নির্ভার এসে আগে ওই ভারী বোনটাকে কুলে তুলে নিল। পুনরায় বোনকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। অর্থি তো ভাবির কান্না দেখেই কেঁদে ফেললো। ভাবির বুঝি অনেক কষ্ট হচ্ছে। রিমি বেগম পিছনে যেতে যেতে ডাক্তারকে কল করে সব জানালেন। ওপাশে সব রেডি রাখতে বললেন। একে তো ডেটের আগে তার উপর মেয়েটার চিৎকারই বোঝা যাচ্ছে মেয়েটা ঠিক কতখানি কষ্ট পাচ্ছে। যেখানে একটা বাচ্চা জন্ম দিতে মানুষ মৃত্যুর মুখ দর্শন করে ফেলে, সেখানে মেয়েটা তো পেটে একটার বেশি সন্তান নিয়ে ঘুরছে।
ব্যথার তীব্রতা তো বেশি হবেই। সবাই এত প্রচন্ড ভয় পেয়ে গেল, ছোট মেয়েটা কিভাবে সামলাবে এখন নিজেকে কে জানে। নিশাদকে গাড়িতে তুলতে সবাই একে একে গাড়িতে উঠে বসলো। রিমি বেগম আর সাথী বেগম নিশাতের হাত পা মালিশ করতে লাগলেন আর আল্লাহকে স্মরণ করতে লাগলেন মেয়েটা আর বাচ্চারা যেন ঠিক থাকে, এই দোয়া করতে লাগলেন দুজনে। অর্তি বড় আম্মুর নির্দেশ মতো সবাইকে একে একে ফোন করে জানালো। বড় ভাইকে কিছুতেই ফোনে পেল না, উপায় না পেয়ে একটা মেসেজ ছেড়ে দিয়ে ভাবের দিকে ধ্যান দিল। দ্রুত ছুটে চললো সবাই হাসপাতালের দিকে। ঢাকা শহরের জ্যাম পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছাতে ভালোই সময় লাগলো। আসতে দেখলো ওয়ার্ড বয় নার্স সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নির্ভার বোনকে পুনরায় কুলে করে গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে শুইয়ে দিল। বাকি কাজ ওয়ার্ড বয়রাই করে দিল। বাকি সবাই ছুটে গেল পিছু পিছু। মেয়েটা এতক্ষণে একেবারে নির্জীব হয়ে পড়েছে। ডাক্তার সিয়াস আহমেদ এসে আগে নিশাদকে ওটিতে নিয়ে গেল। দ্রুত কিছু পরীক্ষা করে বাইরে এসে রিমি বেগমকে জানালেন সিজার ছাড়া উপায় নেই, রায়ান তো এখনো এলো না, কি করবে এখন মিসেস নেওয়াজ। রিমি বেগম যেন অথৈ সাগরে পড়লেন, ছেলেটা নেই, স্বামী দেবরও এখনো এসে পৌঁছায়নি, একা একা কিভাবে সিদ্ধান্ত নেবেন। শেষ আরেকবার কল করলেন ছেলের কাছে, তবে ফলাফল শূন্য। তাই উপায় না পেয়ে নিজেই সিদ্ধান্ত জানালেন ডক্টর সিয়াস আহমেদ। তারপর বললেন যা করার করুন, শুধু আমার বৌমা নাতি নাতনিরা যেন ভালো থাকে আপু। ডাক্তার আর দাঁড়িয়ে সময় অপচয় করলেন না, ছুটে গেলেন ওটির ভিতরে। বাইরে বাকি চারজন চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করে গেলেন। আর এদিকে রায়ান ব্যস্ত ভয়ে প্রবেশ করলো হাসপাতালে। মুখ দেখে যে কেউ বলে দিবে এই মুহূর্তে কতটা বিচলিত, অস্থিরতায় যেন এখনই ঢলে পড়বে। সে তো একটা অপারেশন করছিল, ফোন তো সাইলেন্ট হয়ে নিজের কেবিনেই পড়েছিল। ওটিতে যাওয়ার আগে বউকে মেসেজ করে রেখেছিল। বউটা ব্যথায় দেখার সুযোগ পায়নি। ওটি থেকে ফিরে কেবিনে এসে আগে ফোন হাতে নিতে দেখলো মা বোনের শখানেক কল। এত কল দেখতেই তো তার ভয়ে গলা শুকিয়ে এসেছিল। যখন বোনের পাঠানো SMS দেখে জানতে পারলো বউয়ের লেবার পেইন উঠেছে, তখন ওই অস্থির হয়ে ছুটে এসেছে এই হাসপাতালে। হাসপাতালে আসতেই দেখলো বাড়ির সব সদস্য চিন্তিত বদনে বসে আছে, সবার চোখমুখ শুকনো। তা দেখে রায়ানের হৃদয়ে আরো দোলচালন শুরু হলো। কোনো মতে মায়ের সম্মুখে দাঁড়িয়ে নির্জীব স্বরে বলল নিশাত কই আম্মু। ছেলেটার স্বরটাকে একটু কেঁপে উঠলো। উৎকণ্ঠিত হয়ে ছেলের পানে তাকালেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে বর্ষাসুলভ ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন রিমি বেগম। ছোট করে উচ্চারণ করলেন ওটিতে আছে, সিজারের দরকার পড়েছে, শান্ত হয়ে বস। রায়ান বসলো না, সামনে পায়চারি করে চলল। আরহান সাহেব ছেলের অস্থিরতা দেখলেন। এটা যে প্রথম বাবা হওয়ার উচ্চাটান, স্ত্রীকে হারানোর ভয়। তিনি যখন প্রথম বাবা হয়েছিলেন তখন ঠিক এমনই উপলব্ধি করেছিলেন। অথচ ছেলেটাকে সর্বপ্রথম কুলে নেওয়ার পর সব অস্থিরতা এক মুহূর্তে উড়ে গিয়েছিল। মন আনন্দে পুলকিত হয়েছিল। এ যে এক অন্যরকম অনুভূতি বটে। তিনি মনে প্রাণে চাইছে ওই মেয়েটা সুস্থ স্বরূপ ওটি থেকে বের হয়ে আসুক, সন্তানদের প্রথম কুলে তুলে তার ছেলেটাকেও ঠিক একই অনুভূতি অনুভব করুক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সেভাবে অশান্তির মতো কেটে গেল আরো কিছু মুহূর্ত। একটা সময় ওটির আলো নিভে গেল, সবাই উৎসুক হয়ে তাকালো সেদিকে। রায়ান সবার আগে হেঁটে গিয়ে ওটির দরজার সামনে দাঁড়ালো। তখন ওটি থেকে সবার আগে বেরিয়ে এলেন ডক্টর সিয়াস আহমেদ। কুলে কাপড়ে মোড়ানো একটা বাচ্চা। সম্মুখে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বাচ্চাটাকে তার দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলে উঠলেন নাও তোমার মেয়ে, কুলে নাও দেখি। রায়ান অস্থির চিত্তে নিজের মেয়েকে কুলে তুলে নিলেন। একটা পলক তাকিয়ে দেখলো মেয়েটার পানে। মেয়েটা সুস্থ আছে। মনের কোথাও যেন শান্তি বিরাজ করলো। এটা তার রক্ত, তার মেয়ে। প্রথম বাবা হওয়ার স্বাদ আস্বাদন করলো মেয়েকে কুলে নিয়ে। তবে কিছুটা অস্থিরতা তখনও মনের কোনো জমাট বেঁধে রইল। ডাক্তারের পানে তাকিয়ে বলল মেয়ের মা কেমন আছে আন্টি? আমার নিশুত সুস্থ আছে তো? ডাক্তার পুনরায় এক টুকরো হেসে জবাব দিলেন তোমার নিশাত ঠিক আছে, তবে কিছুটা উইক আছে। কুলি, বেড রেস্ট আর তোমার বেশি বেশি ভালোবাসা প্রয়োজন। জবাবে রায়ান এক চিলতে হাসলো। সব অস্থিরতা দূর হলো। বউ বাচ্চা তার সুস্থ আছে। ততক্ষণে বাড়ির প্রত্যেকটা সদস্য নতুন অতিথি আর রায়ানকে ঘিরে ধরেছে। রায়ান কিছু মনে পড়তেই পুনরায় বলল আন্টি আমার আরেক বাচ্চা কই? তাকে এখনো আনছেন না কেন? সুস্থ আছে তো? সেও মেয়ে হয়েছে নাকি ছেলে? পুনরায় রায়ানের মাঝে অস্থিরতা দেখে গেল। মেয়েকে পেয়ে তো ভুলেই বসেছিল তার আরো একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু এখনো আসছে না কেন বাচ্চাটাকে নিয়ে? প্রশ্নের জবাব স্বরূপ ডাক্তার সিয়াস আহমেদ এমন কিছু বললেন, আর এমন কিছু চাক্ষুষ হলো যা রায়ানের শোনার জন্য বা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শরীর যেন ঢলে পড়লো। মেয়েকে কুলে রাখা অবস্থায় যেন মাথাটা ঘুরে উঠলো। পরে যেতে নিতেই পেছন থেকে আরহান সাহেব ছেলে নাতনিকে আঁকড়ে ধরে রক্ষা করলেন। সেও কি মেয়ে হয়েছে নাকি ছেলে? প্রশ্ন শ্রবণ করে ডক্টর সিয়াস আহমেদ তাকালেন রায়ানের পানে। রিমি বেগমও তাকালেন ছেলের পানে। দুজনের মুখেই লেগে আছে কেমন অদ্ভুত হাসি। তা দেখে রায়ান ভ্রুকুটি করে তাকালো। সামান্য প্রশ্নে এমন করে হাসির কি হলো? রায়ানের মতো বাকি সবাই উৎসুক হয়ে আসে জবাব জানার জন্য। রায়ান পুনরায় কিছু বলবে তখন ওই ওটি থেকে দুজন নার্স বেরিয়ে সিয়াস আহমেদের দুই পাশে দাঁড়ালো। রায়ান সহ বাড়ির প্রত্যেকে চোখ ঘুরিয়ে দুই নার্সকেই দেখতে লাগলো, কারণ দুজনের কুলে কাপড়ে মুড়ানো দুটো বাচ্চা। রায়ানের তো আরেকটা বেবিকে নিয়ে আসার কথা, তাহলে এখানে দুটো কেন? দুটো বাচ্চা দেখে রায়ান যেন একটা ঘুরে চলে গেল। অনুচ্চস্বরে বিড়বিড় করে বলল কতগুলো হয়েছে? কথাটা সবাই শুনতে না পেলেও কাছাকাছি দাঁড়ানো ডাক্তার ঠিকই শুনতে পেল। ওনার মুখের কোণে ফুটে উঠলো বিজয়ের হাসি। নিজের কথা রায়ান নিজেই ভেবাচাকা খেয়ে গেল। কিসব বলছে? খুঁট থেকে বেরিয়ে নিজেকে সামলিয়ে রায়ান আশ্চর্য হয়ে বলল এখানে দুটো বাচ্চা কেন আন্টি? আমার বাচ্চা কই? সিয়াস আহমেদ সাহসা বলে উঠল
আমি কিন্তু ডাবল ডাবল মিষ্টি খেতে চাই। আফটার অল আমিও ট্রিপলেটের দাদি হয়েছি। রায়ান যেন কিছুই বুঝলো না, সব মাথার উপর দিয়ে গেল। নিজেও আরেক বাচ্চাকে কুলে নেওয়ার জন্য তর সইল না, ব্যস্ত স্বরে বলল, প্লিজ আন্টি বলুন আমার বাচ্চা কই। শিয়াস আহমেদ এবার হেসে রিমি বেগমের পানে তাকালেন। রিমি বেগম হেঁটে এসে নার্সদের থেকে একটা বাচ্চা নিয়ে কুলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, এই দুটোই তোমার বাচ্চা। রায়ান সহ সবাই যেন ভেবাচাকা খেলো, ওই দুটো বাচ্চা হলে এই মেয়ে বাচ্চাটা কার? রায়ানের এত হেয়ালি ভালো লাগলো না, মেজাজি স্বরে বলল, হেয়ালি না করে আমাকে স্পষ্ট করে কিছু বলবে আম্মু, নাহলে তোমরা থাকো, আমাকে আমার বউয়ের কাছে যেতে দাও। রিমি বেগম তেসরা নজরে তাকালেন ছেলের পানে, নির্লিপ্ত স্বরে বললেন, এত বড় একজন ডাক্তার হয়ে আর এত সবকিছু দেখেও বুঝতে পারছো না যে তুমি টুইন্স নও, ট্রিপলেট বাচ্চার বাপ হয়েছ? সবার মাথার উপর যেন বাজ পড়লো। এত বড় সত্যি জানার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সবার মুখ হা হয়ে উঠলো, সাথী বেগম ব্যতীত। রায়ান বুঝতেই যেন মাথা চক্কর দিয়ে উঠলো, ভুলে গেল কুলে তার মেয়ে। তার চোখ যেন সর্ষে দেখলো, মাথা ঘুরে পড়ে যেতে নিলেই পেছন থেকে আরহান সাহেব নবাগত নাতনি সহ ছেলেকে আঁকড়ে ধরলেন, ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে, নিজের হুঁশ হারিয়েছ বুঝি? একটু হলে আমার নাতনিটা পড়ে যেত, সে খেয়াল কি আছে তোমার? বাবার ধমক খেয়ে রায়ানের হুঁশ ফিরল। আরহান সাহেব ছেলের কুল থেকে নিজের নাতনিকে নিয়ে নিলেন। রায়ান যেন এখনো বিশ্বাস করতে পারছে না, শিওর হতে একটা শুকনো ঢুক গিলে ফের বলল, আম্মু মজা করছো না তো আমার সাথে? রিমি বেগম এবার খেকিয়ে উঠলেন, তারপর বললেন, বেয়াদব ছেলে, কখনো দেখেছো তোমার মা তোমার সাথে মজা করেছে? মায়ের থেকে ধমক খেয়ে রায়ানের মুখ গুমরা হয়ে গেল। সে কি এতই খারাপ যে বাবা মা দুজনেই বেয়াদব বলে তাকে ধমক দিচ্ছে? তবে সে এমন সারপ্রাইজ পেয়ে সত্যি স্তব্ধ। এই মুহূর্তে তার অনুভূতি কেমন তা বোধহয় নিজেও বুঝলো না। মায়ের কুল থেকে নিজের বাচ্চাকে কুলে তুলে নিল, আর সাইড থেকেও নিয়ে দুটোকে সাবধানে দুকুলে স্থান দিল। দুটোই তার ছেলে হয়েছে। একসাথে তিনটা হওয়াতে বাচ্চাগুলোর সাইজ স্বাভাবিকভাবে একটু ছোটই হয়েছে। সেই বাচ্চাদের পানে তাকিয়ে রায়ান আনমনে বলে উঠলো, দেখো আম্মু, এদের দেখে মনে হচ্ছে ঠিক যেন আন্ডা বাচ্চা। রায়ানের কথা শুনে সবাই হেসে ফেললো, তবে রায়ানের এতে কোনো ভাবান্তর হলো না। একটা হোক বা তিনটা, সবাই তার সন্তান, প্রথম বাবা হওয়ার অনুভূতি। ইস কি সুন্দর এই অনুভূতি। নিশ্চয়ই সবারই এমন অনুভূতি হয়। সুখের জোয়ারে ভেসে ঝুঁকে ছেলেদের কপালে উষ্ঠ ছোয়ালো রায়ান। চোখ দুটো তার ঝাপসা হয়ে এলো। এর মধ্যে শিয়াসা বেগম বলে উঠলেন, রায়ান তুমি চাইলে এখন নিশাতের সাথে দেখা করতে পারো, তবে বাকি সবাই কেবিনে দেওয়ার পরে মেয়েটা বড্ড দুর্বল হয়ে পড়েছে। বুঝতেই পারছো, একসাথে তিনটা বাচ্চা জন্ম দেওয়া মুখের কথা নয়। বাচ্চা মেয়েটা, যাই হোক, মিষ্টি কখন পাচ্ছি বলো? রায়ান এবার এক চিলতে হাসি উপহার দিয়ে বলল, সময় মতো পেয়ে যাবেন আন্টি, আর ধন্যবাদ। ডক্টর শিয়াস আহমেদ বলল, ইটস ওকে রায়ান, এটা আমার দায়িত্ব, বলেই তিনি বিদায় জানিয়ে চলে গেলেন। রায়ান এবার বাবার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু এই খুশিতে পুরো হাসপাতালে মিষ্টি বিলানোর আয়োজন করো। যতই হোক তুমি একসাথে তিনটা নাতি নাতনির মুখ দেখতে যে পেয়েছ। আরহান সাহেব মুখ বাঁকিয়ে বলে উঠল, সেসব তোমাকে বলে দিতে হবে না, আমি জানি আমাকে কি করতে হবে। এই খুশির মুহূর্তে আজ আর বাবার সাথে তর্কে জড়াতে ইচ্ছা হলো না। এতক্ষণে ওর সামনে এসে হাসি মুখে বলে উঠল, ও ভাইয়া, একা একা সবাইকে নিয়ে রেখেছ? আমি ওদের একটা মাত্র ফুপি, সবার আগে তো আমার কুলে নেওয়ার অধিকার, দাও আমার কাছে একটাকে। ফুপি কথাটা শুনতে নির্ভর বাধা দিয়ে বলল, এই অর্থে আমি ওদের একমাত্র মামা, সেই হিসেবে তুমি মামি হবে, ফুপি কেন হবা? অর্থে এবার মানতে নারাজ, বিরোধিতা করে বলল, আপনি চুপ থাকুন, আমি ওদের ফুপি হব, প্রয়োজনে আপনি ওদের ফুপা হবেন। আর বলল, কোনোদিন না, আমি ওদের মামাই হব। অর্থে বলল, আমিও ফুপি হব। দুজনের চিৎকার শুনে ছেলে বাচ্চা দুটো ফুপিয়ে উঠলো। তা দেখে রায়ান বিচলিত হয়ে বোনকে ছোট ধমক দিয়ে বলল, কি বাচ্চামো শুরু করেছিস? দেখিস না ওরা ভয় পাচ্ছে, তুই ওদের ফুপি হবি, আমি কথা দিচ্ছি, এখন চুপ কর বোন। শুনে অর্থে হাসলো, তবে নির্ভরের মুখটা গম্ভীর হয়ে উঠলো। তার এই শালারূপী বোন জামাইটার জন্য কখনো বউয়ের কাছে জিততে পারে না সে, কি কষ্ট তার। রায়ান বোনকে একটা বাচ্চা নিতে বলতে অর্থে খুশি হয়ে বাচ্চাটাকে কুলে তুলে নিল, হাসি মুখে আবদার করলো, বাচ্চাদের নাম কিন্তু আমিই রাখবো ভাইয়া। রায়ান বোনকে আশকারা দিয়ে বলল, যা ইচ্ছে করিস। জবাবে ওর থেকে আরো খুশি হতে দেখা গেল। রায়ান অন্য বাচ্চাটিকে মায়ের কুলে দিতে দিতে বলল, এদের রাখো তো আম্মু, আমি আগে বাচ্চাদের মায়ের কাছে যাই। রিমি বেগম সাবধানে বাচ্চাটিকে কুলে তুলে নিতে রায়ান ছুট লাগালো ওটির ভেতরে। ওটি একটা বাচ্চা কুলে নিয়ে হাসিতে মেতে উঠলো। রায়ান যেতে বড়রা সহ ছোট বাচ্চাদের নিয়ে কারাকারি লেগে গেল কে আগে কুলে নিবে। ওটি রুমের সামনে যেন এক লহমায় খুশির ঢল নেমে এলো। বাচ্চাগুলো খুশির জোয়ারে ভরিয়ে তুললো প্রত্যেকের মুখে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।